নমস্কার। প্রতিদিনকার মতন আজকেও আমরা গল্পের উৎস সন্ধানে বেরিয়েছি। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি মাথাভাঙ্গার বুকে সর্বকালের সেরা একজন অসীম সাহসী মানুষ। এরকম অসীম সাহসী মানুষ এবং তার কর্মকাণ্ডের কিছু নমুনা, তার মধ্যে আজকে একটি গল্প আমি তুলে ধরব। আমরা যেই পথ দিয়ে এই গল্পের উৎস সন্ধানে যাচ্ছি, গল্প না সত্যি ঘটনা, এটা হচ্ছে ঝংকার মোড়, শীতলকুচি রোড। সামনে ঝংকার মোড়ের এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে আমানতুল্লাহ রোড। আমানতুল্লাহ সাহেব ছিলেন কোচবিহার রাজ আমলের একজন দরবারি এবং মাথাভাঙ্গাবাসী, ধনাঢ্য মানুষ, শিক্ষানুরাগী, ধর্মপ্রাণ মানুষ আমানতুল্লাহ সাহেব, এবং তিনি ছিলেন উচ্চপদস্থ রাজকর্মচারী। তার নামে এই রাস্তাটি পরবর্তীকালে আমানতুল্লাহ হয়েছে। কেন? কারণ উনি ছিলেন মাথাভাঙ্গা টাউন কমিটির একজন সম্মানীয় সদস্য। আমরা এই সোজা আমানতুল্লাহ রোড দিয়ে এই মোড় থেকে যেই রাস্তাটির নাম হলো, একই রাস্তা কিন্তু এই মোড় থেকে এই রাস্তাটি নদী পর্যন্ত নাম হলো বিধান রোড। বিধান রায়ের মূর্তি আছে, পেছনে বিধান সংঘ ক্লাব আছে। এই ক্লাবটি 1962 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এই ক্লাবের একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে, অন্যান্য বিষয়ে যেরকম অন্যান্য ক্লাব যেরকম খালি খেলাধুলা কিংবা নাটক গান বাজনার মধ্যে সীমাবদ্ধ, এই ক্লাবের প্রধান ছিল কর্মকাণ্ড ছিল সাঁতার। এরকম দক্ষ সাঁতারু যারা এই ক্লাবে ছিলেন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতেন, নদীতে প্রশিক্ষণ ছিল, মালিবাগানে প্রশিক্ষণ দিত, এবং এদের মতন দক্ষ সাঁতারু কিন্তু কোচবিহার রাজ্যে কিন্তু খুব কম জায়গায় ছিল। যার ফলে যত বড়ই প্রাকৃতিক বিপর্যয় মানে বন্যা হোক, সেই বন্যায় কিন্তু ভরসা ছিল আমাদের এই বিধান সংঘ ক্লাব। বিধান সংঘ ক্লাবের যারা সাঁতারু ছিলেন তারাই কিন্তু রেস্কিউগুলো করতেন, উদ্ধার করে বন্যার্তদের অন্যান্য জায়গায় নিয়ে যেতেন। এই ইতিহাস কিন্তু আমাদের মাথাভাঙ্গা শহরের অতি প্রাচীন। 1962 সালে এই কাজটি বিধান সংঘ দক্ষতার সঙ্গে করে আসছে। আমি এই কথাটা এই কারণেই বললাম, যেই গল্পে আমরা যাচ্ছি সেই গল্পে কিন্তু এই এলাকার মানুষেরই একজনের গল্প। সেই তার গল্পে যাওয়ার আগে আমরা সেই যেখানে এই রাস্তা দিয়ে গিয়ে যেখানে গল্পটি হয়েছিল সেখানে যাচ্ছি। এই কাহিনী বর্ণিত শিকার কাহিনীগুলি ইতিহাস ও ঐতিহাসিক নথির আলোচনার অংশ মাত্র। বর্তমান ভারতে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অনুযায়ী বন্যপ্রাণী শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। গল্পকার কোনোভাবেই এই শিকার প্রথাকে সমর্থন বা উৎসাহিত করেন না। আজকের প্রেক্ষাপটে বনভূমি ও বন্যপ্রাণ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গল্প কথনের উদ্দেশ্য কেবল ইতিহাসকে তুলে ধরা। আমরা এসেছি একটি ঘাটে, এই ঘাটের নাম খাদনের ঘাট। একদম হ্যাঁ, সরকারি নামই খাদনের ঘাট। মিউনিসিপ্যালিটির খাতায় এবং অন্যান্য যেখানে যা নাম থাকে এই ঘাটের নাম খাদনের ঘাট। তাহলে খাদনচন্দ্র দাসের ভালো নাম অনাথ বন্ধু দাস। এই অনাথ বন্ধু দাস মানে আমাদের খাদন বাবুরই একটি কৃতিত্বের কথা আমরা এখানে বর্ণনা করব। এবারে খাদন বাবুকে আমরা দেখেছি, আমরা যখন খুব ছোট তখন দেখলাম যে ওই যে কাঠের পুল, সেই কাঠের পুলের একদম উপর থেকে এই যে কোচা, সেই কোচা ছুঁড়ে ছুঁড়ে এই বড় বড় মাছ ধরতেন কোচা দিয়ে, এমন তার টিপ ছিল। এবং তিনি ছিলেন মাথাভাঙ্গা একজন দক্ষ সাঁতারু। যে কথা বললাম ওই যে বিধান ক্লাবের বিধান সংঘের, সেখানে উনি ছিলেন। এবং ওদের যে যত বন্যার সময় অন্যান্য সময়ে যে নদীর পারাপারের ব্যাপার, সব কিছুতেই খাদনদা ছিলেন অগ্রগণ্য। এইবার গল্পে আসি। গল্পের শুরুতে বলি যে কিছুদিন আগে আমাকে কোচবিহারের যে আমাদের শ্রদ্ধেয় নিপেন পাল, তিনি একদিন ফোন করে বললেন যে জয়ন্ত, তোমাদের ওইখানে তো তিমি শিকার হয়েছিল, একটা তিমি মাছ ধরা পড়ছিল। আমি বললাম যে হ্যাঁ, তিমি মাছ তো ধরা পড়ছিল। তাহলে ওই সন তারিখটা এখানে একজন গবেষক সেটা সন তারিখ উল্লেখ করেছে, আমি তো দেখতে গেছিলাম কুচবিহারেও। তা তুমি যদি একটু বিষয়টা যে অনুসন্ধান করে যদি জানাও। তারপর আমি অনুসন্ধানটা করে ওনাকে লিখে পাঠিয়েছি। তা আজকে দেবুর সঙ্গে আবার ওটাকে পুনর্নির্মাণ করতে বেরিয়েছি। গল্পটা হলো এরকম: খুব ভরা বর্ষা, বিশাল নদী, একদম ওই মাথার থেকে ওই মাথা জলে বিস্তীর্ণ। সেই বর্ষার মধ্যে
খাদন বাবু কিন্তু নদীতে, সেদিনকে তার সাথে ছিলেন তার এক বন্ধু ভাগ্য মাধব চন্দ্র, এখানেই বাড়ি ভাগ্য মাধব চন্দ্র এবং খাদন বাবু দুজনে এই নদীতে কি করছেন, ওই মানসাই সুটুঙ্গা দিয়ে যে বড় বড় যে গাছের গুড়ি, বন্যায় যে জঙ্গল থেকে যে গাছের গুড়িগুলো ভেসে আসছে সেগুলো তারা ধরে ধরে তুলছেন। এটা ওরা করতেন, যে বিরাট বিরাট গাছ ভেসে আসতো, বিশাল শক্তিশালী মানুষ ছিলেন, দুজনে মিলে সেই গাছের গুড়ি ওই ভরা স্রোতের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে ওগুলো দড়ি দিয়ে বেঁধে বেঁধে নিয়ে আসছেন। এমন সময় দূর থেকে দেখলেন যে ওই পাশ থেকে একটা বিরাট একটা গুড়ি ভেসে আসছে, কালো রঙের বিরাট গুড়ি। তা খাদনবাবু বললেন যে চল এই গুড়িটাকেই ধরতে হবে, বড় কর, এটা কিন্তু বড় দড়ি। সে দড়ির ফাঁস দিয়ে একেবারে নদীর মাঝখানে গিয়ে একেবারে ধরলো, ধরে যখন পাড়ে নিয়ে আসে তখন দেখে ওরে বাপ, এটা তো গুড়ি নয়, বিশাল একটা মাছের কি একটা, সেটা আবার উথাল পাতাল করছে। ওরা তো এখানে প্রথমে ভয় পেল, কিন্তু খাদনদা ছিল মারাত্মক শক্তিশালী মানুষ, মারাত্মক শক্তিশালী, এবং মনের বল মনের সাহস ছিল মারাত্মক। ভাগ্য মাধবকে বললো যে না, এটাকে তুলবো, এটা কি আছে তুলতে হবে। সেটাকে কি করলো, ওইখানে বড় গাছ, সেই গাছের মধ্যে কোনো মতে দড়িটা খালি বাঁধলো, বেঁধে তারপর ধীরে 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 অনেক পরে মাছকে যেরকম খেলায় সেটাকে খেলিয়ে যখন পাড়ে তুললো তখন সবাই অবাক হয়ে দেখলো বিরাট একটা তিমি মাছ ধরা পড়েছে। এই তো তিমি মাছ ধরা পড়লো, সে তো ক্রমে ক্রমে এই বার্তা রটি গেল কমে, সব সারা মাথা ভাঙার লোক তিমি মাছ এখানে শোয়ানো, খাদনের ঘাটে তিমি মাছ শোয়ানো, সবাই এলো তিমি মাছ দেখতে, সব তিমি মাছ দেখলো। তারপর খাদনবাবু কি করলো, খাদনবাবু দেখলো যে এত লোককে এরকম করে রাখা যাবে না, উনি একটু ব্যবসায়িক বুদ্ধিও ভালো ছিল, উনি সিটিম মাঠে প্যান্ডেল বানালো। সিটিম মাঠে প্যান্ডেল করে 2 পয়সা টিকিট করলো, মাছ দেখার টিকিট 2 পয়সা। তারপর এখানে হাজার হাজার লোক টিকিট। তারপর সেটা কোচবিহারেও সেটা হলো যে তিমি মাছ ধরা পড়ছে, তখন বললো প্রদর্শনী এখন হবে কোচবিহার। ততদিনে উনি ফর্মালিন যা দিয়ে ওটাকে সংরক্ষণ করে ফেলেছেন। এবার কুচবিহারের রাসমেলার মাঠে ওটার প্রদর্শনী হলো, তো ওখানেও সুপার হিট প্রদর্শনী খাদনদার তিমি মাছ। সেই তিমি কোচবিহারে অনেক হলো। সেখানেই নিপেনদা দেখতে গেছিল, নিপেনবাবু তখন ডিএম অফিসে চাকরি করতেন, ইতিহাসের গবেষক, উনিও গেছিলেন দেখতে, সেটা উনি পরে বললেন। আমিও শুনেছি যে কোচবিহারে ওটার হয়েছিল, এক্সিবিশন প্রদর্শনী হয়েছিল। এদিকে কি হলো, ওনার বৌদি বাড়ি টালিগঞ্জের নস্করপাড়ায়, সেখান থেকে বললো যে আমার টালিগঞ্জে হবে প্রদর্শনী, পার্ক সার্কাস এবং টালিগঞ্জে প্রদর্শনী হবে, কলকাতায় হবে। তা মাছ কিন্তু গেল কলকাতায়, গেল টালিগঞ্জে, গেল নস্করপাড়াতে, গেল কে নিয়ে গেল, খাদনদা, ভাগ্যমাধব চন্দ্র এবং বনাপাল, আমাদের বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী বনাপাল, এই 3 জন সেই বৃহৎ তিমি মাছটাকে নিয়ে গেল কলকাতায় নস্করপাড়ায়, এবং সেখানে প্রদর্শনী হলো, সেখানেও টাকা পয়সা তোলা হলো, তুলে তারপর সেটা পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর ওটা নিয়ে নেয়। পরে ওদের রিপোর্টে যেটা জানা গেল যে ওইটা কিন্তু মানে অরিজিনাল যে তিমি সেইটা ছিল না, মানে তিমি প্রজাতি শুশুক মাছ, বড় ছিল, কিন্তু এত বড় ছিল যে সেটা তিমি বলতো আর কি এখানে। এবারে আমরা এই গল্পটা শুনলাম, এখন এই গল্পের যে বলছিল যে সাল তারিখ, তা আমি তখন আমাদের শঙ্কর গুহ বেঁচে ছিলেন, তা ওদের বাড়িতে যে ছবিটা আছে, ছবিটা আমরা দেখবো বাড়িতে গিয়ে, অরবিন্দদার বাড়িতে, ওনার ছেলে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে পেছনে যারা ছেলেপেলের দল দাঁড়িয়ে আছে ছবির পেছনে খাদনদা ভাগ্যমাধব চন্দ্রের সঙ্গে, তাদের মধ্যে শঙ্কর গুহ আছে, তারপর নিমাই ধর আছে, এই মনা গুহ, এরা সব আছে।
তা শঙ্করদা জীবিত ছিলেন, শঙ্করদা আমাকে সাল তারিখ একটা বলেছিলেন অনেক ইয়েটি করে, সেটা হচ্ছে 1964 সালের ঘটনা। 1964 সালের ঘটনা। তা আমরা হচ্ছে সেদিনকার যে কিছু স্মৃতি, যদি কেউ বাড়িতে খাদন দাসের তিমি শিকারের গল্পের উৎস এবং তার সত্যতা, ডেট, এগুলো খুঁজতে খুঁজতে আমরা এসেছিলাম এই বাড়িতে। এই বাড়ি হচ্ছে ওনার পুরনো বাড়ি। যখন তিমি মাছটা ধরা বললো, ওই সনটা তখন আমারও মনে নাই। তুমি আগে নামটা বয়সটা পেলে তো? আমার নাম পার্থপ্রতিম দাস, বয়স 66 বছর চলছে। বাড়িতে আমদাপাড়া। সেই সময় আপনি কোন ক্লাসে পড়ছেন? তখন আমি ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3-তে পড়ি। তা যখন কাকা মাছটা ধরে নিয়ে আসলো, পড়েন মানে মোটামুটি 7-8 বছর বয়স। হ্যাঁ, 7-8 বছর বয়স হলে এখন 67 বছর বয়স বললেন। 66 একটু বেশি হবে, একটু বেশি বয়স। তার মানে আজকের থেকে প্রায় 60 বছর আগের বিষয় এটা। হ্যাঁ, না তারও বেশি। হ্যাঁ, 60 বছর মানে ওরকম হবে। 64 সাল। হ্যাঁ হ্যাঁ, ও 64 সাল, হ্যাঁ 60-এর উপরে, ঠিকই আছে। হ্যাঁ ঠিকই বলছে উনি, একদম পারফেক্ট বলছে। 64 সালের ঘটনা। কারণ আমরা পয়সা নিছি তো, পয়সা নিয়ে ওই যে যেটা নাকি এখন তৃণমূল পার্টি অফিসের পাশে যে সেলুনটা, ওই ঘরটার মধ্যে তিমি মাছটাকে রাখা হয়েছিল। হ্যাঁ, তখন পাবলিক আইসা দেখতো, পয়সা দিয়ে ঢুকতো। তার সংরক্ষণের জন্য কি ব্যবস্থা করছিল কাকা? পরে কি হলো, কুচবিহারে রাসমেলায় নিয়ে গেল। কুচবিহারে তখন রাসমেলা হচ্ছিল, ওই রাসমেলা প্রদর্শনী করলো। রাসমেলা প্রদর্শনী 15 দিন ছিল। তখন তো মেলা 15 দিনই হয়, এখনও 15 দিন। তা প্রদর্শনী হওয়ার পরে কলকাতা থেকে সব বড় বড় অফিসাররা আসছিল ওই মেলা ঘুরতে। আইসা তো দেখে যে এটা ওই তিমি মাছের প্রদর্শনীটা দেখতে ঢুকলো। ঢোকার পরে ওনারা ওই যে ইসের মধ্যে, ওই যে বক্সের মধ্যে, যেটা নাকি মেডিসিন টেডিসিন দিয়া পরে কলকাতায় নিয়ে চলে গেল। আচ্ছা, এইটা আমি শুনছিলাম জেঠিমার কাছ থেকে, কল্পনা দেবী ওনার নাম। ওনার বাড়ি হচ্ছে টালিগঞ্জের নস্কর পাড়াতে ছিল। উনি গল্প করছিল আমাকে, মা কমলা দাস। কমলা দাস। হ্যাঁ, উনি বলছিলেন যে বনাপালও জানি, বনাপাল নিয়ে গেছিল। হ্যাঁ, ওই যে নারায়ণ পালের ভাই। হ্যাঁ, বনাপালও নিয়ে গেছিল সাথে। বনাপাল কি বন্ধু ছিল? হ্যাঁ, কাকাদের বন্ধু ছিল তো, এর জন্য বনাপালও গেছিল। তখন তার নস্কর পাড়াতেও প্রদর্শনী হয়েছিল। তখন তো খাদন দাসের নাম মাথা ভাঙা বুকে নাম করা ছিল। 7-8। ওই যার জন্য আজকে এই ঘাটটার নাম হচ্ছে খাদনের ঘাট। অনাথ বন্ধু দাস। অনাথ বন্ধু দাস, ডাক নাম হচ্ছে খাদন, ওই জন্য নামটা হচ্ছে খাদনের ঘাট। সেই মাছ মারার দক্ষতা ছিল। এবং মাছ মারা তো আমরা উপর থেকে দেখতাম একেবারে মাছ নিচে দিকে কোচা দিয়েই এরকম করে, যেটা নাকি কাঠের পুলের মধ্যে ছোটবেলা দেখছি আমরা। এবং এই যে তিমি মাছ কিন্তু উনি যখন ধরলো, তখন কিন্তু তার সাক্ষীও কিন্তু ছেলেপেলে অন্তত 40-50 জন। কারণ ছেলেপেলের মুখে শুনছি, মানে গৌরধর, তারপর হচ্ছে আমাদের মনাগুহ, শঙ্করু, এদের কাছে শুনছি যে এই যে বর্ষাকালে খাদন দাসের কীর্তিকলাপ দেখার জন্যই বলে ছেলেপেলেরা ওনার পিছু পিছু ঘুরে বেড়াতো। সারাদিন বলে থাকতো যে উনি সারাদিন কি কি কাণ্ড কারখানা করে নদীর বুকে। ওরে বাবা, সেই মানে তখন ওই একটাই নাম প্রচলন হইল খাদন মাছুয়া। উনি যখনই মাছ মারতে যাবে, ওই সেই বড় বড়, এখন তো দেখা যায় না পুঁটিতল মাছ, এখন তো বাজারে পুঁটিতল মাছ দেখা যায় না। সেই এক একটা 20 কেজি 25 কেজি ওজনের পুঁটিতল মাছ মারত। হ্যাঁ, ভয়ানক ছিল। যেমন সাহস, যেমন দক্ষতা ছিল, তেমন ছিল, মানে সেই জানঠমান। পুলিশ আইসা দেখতো, দেখে এই তিমি মাছ নিয়ে মেলায় এক্সিবিশন করলো।
10-এর টিকিট কেটে কেটে পয়সা কামাই করছে। এই তিমি মাস নিয়ে গেল কুচবিহার এক্সিবিশন করে ওখানেও মানুষের কামাই করছে, বাবা কিন্তু কামাই করেনি। 2 টাকা করে টিকিট ছিল। মানুষই কামাই করছে। 2 টাকার টিকিট। মানে আপনি হচ্ছেন উনার মেয়ে, খাদন বাবুর মেয়ে আপনি। আপনার নাম? কিন্তু অরবিন্দ বড় না, আমি দাদা বড়, আমি ছোট। মানে অরবিন্দদা বড়। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হলো শিখা দত্ত। আচ্ছা, যেরকম ওই যে মেলায় দেখতাম না যে বড় বড় ডলফিন, হ্যাঁ। আমরা এই যে ঘুষাইতাম, হ্যাঁ, হ্যাঁ, ঘুষিয়ে নিচে করতাম আবার উপর হইতো, সেই রকম গল্প আছে যে খাদন দাসের শিশু ঝুলিয়ে রাখার বাচ্চা কাচ্চার জন্য যেটা করতো, সেই গল্পটা একটু বলো দেবুকে। কাকা যখন শিশু মানে ধরতো শিশু মাছটা, ওটা তো মাছই বলে শিশু আর কি, সে বড় বড় সাইজ। তখন তো মাথাভাঙার নদীতে, মানসাই নদীতে আর সুডুঙ্গা নদীতে জল বাড়লেই শিশুর মানে উৎপত্তি বেশি হয়। তা কাকা ওই শিশু ধরতো, ধরে নিয়ে কি করতো, ওই যে গাছরা স্কুলের সামনে টেলিফোনের খুঁটির মধ্যে ঝুলিয়ে রাখতো আর দুনিয়ার পাবলিক এসে দেখতো আর ওই বক্সিংয়ের মতন ঘুষি মারতো। মানে হ্যাঁ। সত্যিকারের, আমরা যে খেলনাতে মারছি, হ্যাঁ। সত্যিকারের মারবে। সত্যিকারের যেদিন ধরবে, আর ধরতো কি কলকাতা কইরা, অত বড় জ্যান্ত ইঁদুরকে কলকাতা করে ধরতো। তারপরে সেই মাছ কি হইতো, মানে 4-5 দিন রাখার পরে তখনকার দিনে বিহার থেকে মাছুয়ারা এখানে মাছ মারতে আসতো নদীতে ফাঁসি জাল দিয়া। তখন ওই শিশু মাছটা নিয়ে যেত ওরা, নিয়ে গিয়া ওকে পেট ছিঁড়া ওর যে তেলটা বের করতো, ওই তেলটা দিয়ে জলের মধ্যে ছিটিয়ে দিলে সমস্ত মাছ দৌড়িয়ে আসতো, আর তখন ওই মাছুয়ারা মাছ ধরতো। চার আর কি। হুম। খাদন বাবুর তৃতীয় সন্তানের ছেলের বউয়ের কাছে, তো ওনার কাছে একটা অদ্ভুত একটা গল্প শুনবো। উনি যেটা শুনেছেন ওনার শাশুড়ির মুখ থেকে, যে বিয়ে বাড়ি এবং অনুষ্ঠান বাড়িতে ওনার শ্বশুরমশাই কী করে রক্ষা করতেন পরিবারকে, মাছ কম পড়লে কিংবা অন্যান্য বিষয়ে কম পড়লে। উনি রান্নাও করতেন কিন্তু আবার, তা সেটা ওনার ছেলের বৌমার কাছ থেকে শুনে নিই। উনি এমন একজন দয়ালু লোক ছিলেন যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে উনি বিনে পয়সায় রান্না করতেন। কোনো অনুষ্ঠানে যদি মাছ কম পড়তো উনি বলতো দাঁড়াও একটু আসি, নদীতে গিয়ে ছিপ ফেলে মাছ ধরে নিয়ে এসে রান্না করে সেটা পূরণ করতেন, সবাইকে খাওয়াতেন হাসি মুখে। ওনার রান্নার অনেক গুণ ছিল। আমি হচ্ছে, আপনার নামটা? হ্যাঁ, আমার হাজবেন্ডের নাম হচ্ছে অপরেশ দাস, আমার নাম হচ্ছে ঝর্ণা দাস। আচ্ছা, আমলাপাড়া, যার 2 কথা নম্বর বললেন, ওয়ার্ড। উনি আপনার কে হতো? আমার শ্বশুর মশাই হয়। আর এটা শুনেছেন আপনার হ্যাঁ, শাশুড়ি মার কাছে? শাশুড়ি মা এবং আমার ননাসের কাছ থেকে শুনেছি। আর উনার নামে এই ঘাটটা আমাদের যে ঘাটটা আছে, হ্যাঁ, আমলাপাড়া, এটা হচ্ছে খাদনের ঘাট বললে পুরানো লোক সবাই চিনবে একদম।